গত 7 ফেব্রুয়ারি 2024 তারিখে উত্তরাখণ্ড সরকার ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি লাগু করেছে। এই আইন নিয়ে কিছু বিতর্ক উঠেছে। মূল যে বিতর্কটি এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটা হচ্ছে লিভিং সংক্রান্ত বিষয়ে কিছু নতুন আইন যে এসেছে সেটা নিয়ে। তো আজকে আমরা কথা বলছি অ্যাডভোকেট শুভসচী ভট্টাচার্যের সাথে, যিনি আমাদেরকে এই ইউসিসি সংক্রান্ত বিষয়টি, মূলত লিভিং সংক্রান্ত বিষয়টি আমাদেরকে একটু ব্যাখ্যা করবে। তার আগে বলে রাখি যে আমাদের কনস্টিটিউশনের 44 নম্বর আর্টিকেলে ইউসিসি সম্পর্কে বলা রয়েছে। এর আগে জওহরলাল নেহরু ব্যাপারটি লাগু করার চেষ্টা করেন এবং বিভিন্ন তরফ থেকে বিরোধিতা আসে। তো আমি একবার শুভসচী বাবুকে জিজ্ঞাসা করে নেব যে এটা তো মূলত কেন্দ্রীয় স্তর থেকে লাগু করার কথা হয়েছিল, কোনো রাজ্য কি আলাদা করে ইউসিসি লাগু করতে পারে? হ্যাঁ, রাজ্য পারে, কারণ আমাদের কনস্টিটিউশনে 3টে লিস্ট করা আছে। একটা স্টেট লিস্ট, মানে কোন কোন বিষয়ে রাজ্য আইন বানাতে পারবে, কোন কোন ইউনিয়ন লিস্ট, কোন কোন বিষয় কেন্দ্রীয় সরকার আইন বানাতে পারবে, আর একটা হচ্ছে কনফারেন্স লিস্ট, যেটাতে যৌথভাবে কোন কোন বিষয়ে আইন বানাতে পারবে। বিবাহ এবং অন্যান্য বিষয়গুলি সেই সেক্টরের মধ্যে পড়ছে, কনফারেন্স লিস্টের মধ্যে পড়ছে। তো স্টেট গভর্নমেন্ট পারে তাদের নির্দিষ্ট রাজ্যের মধ্যে আইন বানানোর জন্য সেই ম্যারেজ বা ইনহেরিটেন্স সংক্রান্ত, এই যে মৃত্যুর পরে সম্পত্তির কি হবে সেই সংক্রান্ত আইন দ্বারা বানাতে পারে। আচ্ছা, এবার আসি যে মূল বিষয়টা সেটা নিয়ে। সেটা হচ্ছে লিভিং বা একসাথে দুজন প্রাপ্তবয়স্ক মানুষের থাকা, প্রেমজনিত সম্পর্ক, যেটাকে সাধারণভাবে সমাজে ব্যাখ্যা করা হয়, তাদের একসাথে থাকা বিবাহ বহির্ভূতভাবে, সেটা নিয়ে কিছু নতুন আইন এসেছে ইউসিসির আওতায়। এখানে বলা হচ্ছে, যেটা নিয়ে মূল বিতর্ক, যে লিভিং এ থাকাকালীন যারা লিভিং করছেন তাদেরকে ব্যাপারটা রেজিস্ট্রেশন করতে হবে। তো এটা নিয়ে প্রাথমিক যে বিতর্কটা হচ্ছে, তাহলে বিয়ে আর লিভিং এর মধ্যে পার্থক্যটা কোথায় রইল? তো এই বিষয়টা নিয়ে, মানে এই যে লিভিং নিয়ে যে নতুন আইনগুলো এসেছে, নতুন যে নিয়ম বিধি এসেছে, এটা নিয়ে মানে সেটা নিয়ে শুভসচী বাবুর কি বক্তব্য এবং তিনি এটা নিয়ে কি কি সমস্যা ফেস করতে পারে যুবক যুবতীরা, এটা যদি আপনি একটু বলেন। দেখুন, আগে যে লিভিং এর ক্ষেত্রে কোনো রকম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ছিল না, কিন্তু এই নতুন আইন নিয়ে বলা হচ্ছে যে 30 দিনের মধ্যে, উইদিন 30 days ফ্রম দ্য ডেট অফ কোয়াইবিটিং টুগেদার, একসঙ্গে থাকার 30 দিনের মধ্যে তাদেরকে ডিস্ট্রিক্ট লেভেলে একজন অফিসারের কাছে সেটা জানাতে হবে এবং রেজিস্টার করতে হবে। এবং সেক্ষেত্রে মেয়েটির বয়স 21 বছর হতে হবে এবং ছেলেটির বয়স, মেয়েটির বয়স 18 বছর হতে হবে, ছেলেটির বয়স 21 বছর হতে হবে। কিন্তু যদি কোনো ক্ষেত্রে এরা দুজনে 21 বছরের কম হয়, 18 বছরের ওপরে, কিন্তু মানে মাইনর নয়, মেজর, কিন্তু 21 বছর যদি না হয়, সেক্ষেত্রে তাদের বাবা মায়ের কাছে জানানো হবে এবং পুলিশকেও সেই একসঙ্গে থাকার বিষয়টি ইনফর্ম করা হবে। এক। দ্বিতীয় প্রবলেম যেটা হয়েছে, যদি ধরুন এই 30 দিনের মধ্যে তারা না রেজিস্টার করে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে এই ঘটনাটি, এবং 3 মাস অবধি জেল আর 10,000 টাকা অবধি ফাইন হতে পারে, যেটা পার্সোনাল রাইটসের ওপর অ্যাটাক করা হয়েছে। ব্যক্তিগত স্বাধীনতার উপর এই যে এই আইন তৈরি করে একটি হস্তক্ষেপ করা হয়েছে। আচ্ছা, এই জায়গাটা নিয়ে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ধরুন যারা প্রাপ্তবয়স্ক যুবক যুবতী, তারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে যাচ্ছে, স্টেটের বাইরে বা কখনো নিজের স্টেটেই, তো তারা কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়াশোনা চলাকালীন অনেক ক্ষেত্রে তারা রুমমেট হিসাবেও দুজন বিপরীত লিঙ্গের মানুষ একসাথে থাকছে, এবং লিভিং বা লিভ টুগেদার, যেভাবেই আপনি ব্যাপারটাকে অ্যাড্রেস করুন, তো সেই ব্যাপারটা সমাজে এমনি একটা মরাল নর্মসের চোখে একটা খারাপ এরকম একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। তো সেটা যখন রয়েছে, তো দুজন ছেলে মেয়ে যারা একে প্রেমে আবদ্ধ নেই একে অপরের সাথে, এবং যারা লিভিংও করছে না, জাস্ট রুমমেট, তাদের উপর কি এটা এরকম এফেক্ট ফেলতে পারে, মানে তারা একসাথে থাকলে? ডেফিনেটলি মরাল পুলিশিংটা আজকে নতুন কিছু না, ভারতবর্ষে মরাল পুলিশিং সবসময় হয়। সেটা কি আরো বেশি করে আইনের মাধ্যমে তারা এই মরাল পুলিশিংটা করতে পারবে। যে দেখুন, গিয়ে একটা কমপ্লেন করে দিল যে এরা দেখুন 30 দিনের বেশি একসঙ্গে থাকছে, কিন্তু এরা আপনাকে এটা জানায়নি, তাহলে তারা ওই আইনের আন্ডারে হচ্ছে পানিশেবল অফেন্স হয়ে যাচ্ছে। তারা সেটাকে পানিশমেন্ট পাওয়ার জন্য চলে আসছে, এবং তখনই সেটাকে ইনকোয়ারি করবে ডিস্ট্রিক্ট লেভেল। ইনকোয়ারি কাকে করবে? আশপাশের লোকজনের থেকে করবে। ধরুন একজন যে কমপ্লেন করলো, তারই বন্ধুর কাছে জানতে চাইবে কী ব্যাপার, সেও বললো হ্যাঁ হ্যাঁ এরা তো একসঙ্গে থাকে।
এরা লিভিং করছে, কিন্তু তারা তো ঘরের মধ্যে কি হচ্ছে দেখতে পাবে, মানুষের বেডরুমের ভেতরে নাক গলাচ্ছে সরকার। মানে দুজন মানুষ একসাথে থাকছে, তারা এটা প্রুফ করবে কি করে যে তারা লিভিং করছে? মানে তার তো কোনো আর আলাদা করে প্রুফ নেই সোসাইটির কাছে। আর তাছাড়া এই যে মানে বাবা মাকে জানানোর ব্যাপারটা, মানে এটা মানে এটা যদি না জানায় তখন কতদূর পর্যন্ত শাস্তি দিতে হবে? এটা না জানাবে না, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে যখন আপনি রেজিস্ট্রেশন করতে গেলেন দেখলেন যে একজনের বয়স 21 বছরের কম, সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট অফিসারই জানাবে মা বাবাকে এবং থানাকে। মানে এবং তারা প্রাপ্তবয়স্ক কিন্তু 21 এর কম, 21 বছরের কম। এই লিভিনের বিষয়টা যারা সমকামী যারা কাপলস হবে তাদের উপর কি কোনো এফেক্ট ফেলছে? মানে দুজন মেয়ে বা দুজন ছেলে যদি একসাথে? দেখুন, সমকামী আইনের যে ব্যাপারটা আইপিসিতে 377 ধারা ছিল, যেখানে হচ্ছে এই সমকামীতে তাকে ক্রিমিনালাইজেশন ছিল, সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে আপনারা জানবেন যে একটি মামলা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে সমকামীরা কি বিয়ে করতে পারে। সুপ্রিম কোর্টের লার্জার বেঞ্চ বসে সেই জাজমেন্টে মেজরিটি জাজমেন্ট আসে যে না, হিন্দু বা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আন্ডারে তারা বিয়ে করতে পারে না, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে হেটেরোসেক্সুয়ালি করতে পারে। এবং এই যে ইউসিসির অ্যাক্টেও কোথাও হোমোসেক্সুয়ালসদের কথা বা লেসবিয়ানসদের কথা বলা হয়নি। এখানে কিন্তু লিভ ইন রিলেশনশিপটাও শুধুমাত্র ছেলে এবং মেয়ে মানে হেটেরোসেক্সুয়াল কাপলসদের মধ্যেই রাখা হয়েছে, এটাকে কিন্তু কোনোভাবেই হোমোসেক্সুয়ালস কাপলসের দিকে কথা কনসিডার করা হয়নি। আচ্ছা, তো এটা হলো মোদ্দা কথা। এবার ব্যাপার হচ্ছে এই যে লিভিনের রেজিস্ট্রেশন এবং বিয়েরও রেজিস্ট্রেশন নিয়ে কিছু আইন পাস হয়েছে আর কি। যে রেজিস্ট্রেশন কিছু একটা লিমিটেড টাইমের মধ্যে করতে হবে না আমার শাস্তিযোগ্য অপরাধ। আপনার কি মনে হয় হঠাৎ এই দুটোর মধ্যে মানে দুটোকেই রেজিস্টার করা হলো কেন? এবং এই দুটোর মধ্যে যে একটা ব্যারিয়ার ছিল, মানে লিভিং সাধারণত যেটা জানা গেছে এর আগে যে স্টুডেন্টরা এই কারণে করে যে সম্পর্কজনিত যে বাধ্যবাধকতাগুলো আছে সেগুলোকে এড়ানোর জন্য। তো হঠাৎ এই ব্যাপারটা করা হলো কেন? মানে বিয়ে বা লিভিং এই দুটোকেই রেজিস্ট্রেশনের খাতায় সরকার কেন আনতে চাইছে? সরকার হঠাৎ এটা কেন করলো, কি মনে হয় আপনার? দেখুন, সরকারের একটা টেন্ডেন্সি আছে, লেটেস্ট লাস্ট 10 বছরে দেখা গেছে যে ব্যক্তিগত ব্যাপারে ব্যক্তিগত অধিকারের ওপরে হস্তক্ষেপ করছে। আপনার রাইট টু লাইফ মানে কিন্তু শুধু নিঃশ্বাস নেওয়ার অধিকার নয়। রাইট টু লাইফ মানে আপনি কি খাবার খাবেন, কি পোশাক পরবেন, কার সঙ্গে সহবাস করবেন, সেগুলো সবই আপনার রাইট টু লাইফের মধ্যেই পড়ে। তো সেই বিষয়ে সরকার হস্তক্ষেপ করে এসছে, যেটা আপনারা খাবার দাবারের ক্ষেত্রে দেখেছেন, পোশাকের ক্ষেত্রেও দেখে থাকবেন যে স্কুলে হিজাব পরা যাবে কি যাবে না এই নিয়েও হয়েছে। এবং বর্তমানে হচ্ছে আপনার এই সহবাস সংক্রান্ত আইন বা লিভিং রিলেশনশিপের ক্ষেত্রেও এটা হস্তক্ষেপ হচ্ছে। এক্ষেত্রে আরেকটা ব্যাপার উল্লেখিত যে এখন বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে পস্কো আইন মানে যে বাচ্চাদের ক্ষেত্রে সেক্সুয়াল অফেন্সেস যেগুলো হচ্ছে, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, সেক্ষেত্রে যাতে এই বয়সটাও 18 থেকে একটু কমানো হয়, 16 হয়। কারণ অনেক সময় হচ্ছে 16 বছরের বেশি বয়সের ছেলে মেয়েরা, তারা হয়তো 18 বছর নয় কিন্তু তারা একটা রিলেশনশিপে আছে, তার থেকে তাদের মধ্যে যদি কোনো রকম ফিজিক্যাল রিলেশনশিপ তৈরি হয় তাতে সেটাকে যেন ক্রিমিনালাইজেশন না করা হয়। কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি তারা হয়তো 18 বছরের একটু হয়ে যাওয়ার পরেই তারা রিলেশনশিপটাকে রিয়েলাইজ করার চেষ্টা করছে, কিন্তু তার আগে যে কেসটা চলছে সেক্ষেত্রে কনসিডার করে পিরিয়ডটা একটুখানি কমানোর কথা অলরেডি সুপ্রিম কোর্টও ভাবছে এবং সেই নিয়েও ল পাস করার কথা বলা হয়েছে। এবং ইউসিসিকেও কনসিডার করে, এই যে ইউসিসি আনার ক্ষেত্রে 25th ল কমিশনেরও বক্তব্য আছে, ইট ইজ নট আ কম্পালসারি, ইট ইজ নট আ কম্পালসারি সাবজেক্ট। এটা খুব ডাইভার্জেন্ট একটা, আমাদের দেশে ডাইভার্সিটি আছে, অনেক কাস্ট আছে, অনেক লোক আছে, অনেক কাস্টমারিজ লজ আছে যেগুলোর ভায়োলেশনস করবে এই ইউসিসি এলে। এবং সেখানে এটাকে আমাদেরকে ব্যক্তিগতভাবে সরকারের উচিত যে প্রত্যেক ব্যক্তির যে নিজস্ব কাস্টমস আছে সেগুলোকে কনসিডার করে এমন একটা আইন বানানো যেটা সবার জন্য গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ। আপনারা শুনলেন সব্যসাচী বাবু আমাদের কি বললেন। আপনাদের যা মতামত আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের জানাবেন এবং আমাদের কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের কন্টেন্টগুলি শেয়ার করবেন। ধন্যবাদ।